কি খাবেন, আমিষ না নিরামিষ? উত্তরটা কিন্তু খুব সহজ আমার কাছে। যা আপনার শরীর গ্রহণ করে এবং আপনাকে সুস্থ রাখে, যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা হয় না, অন্তত আপনি টের পান না, তাজা থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, তাই খাবেন। সে আমিষই হোক বা নিরামিষ, মিটে গেল। ব্যাপারটা এখানেই মিটে যেত যদি না এই খাদ্য বা খাদ্যাভ্যাসকে কেন্দ্র করেও মতবাদ গড়ে না উঠত। হ্যাঁ, মতবাদ। ব্যাপারটা তাই আর সহজ নেই, সরল নেই, অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আপনাদেরও বিভিন্ন মতামত, প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকি, দেখে থাকি। উত্তপ্ত বাকবিতণ্ডা হয়ে থাকে, ঘটে থাকে। কিছুদিন আগে ইসকনের একজন সম্মানীয় মহামান্য ব্যক্তিত্ব, আপনারা জানেন যে ইসকন নিরামিষের খাদ্যাভ্যাসের কথাই প্রচার করে, তো তিনি বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দকে অশালীন ভাষায়, অভব্য ভাষায় আক্রমণ করেছিলেন। যে তার অন্যতম মূল কারণই ছিল যে স্বামী বিবেকানন্দ আমিষাশী ছিলেন। তিনি তার বিশ্বাসের ক্ষেত্রে এবং ধর্মাচরণের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ওপর কোনো সীমারেখা বা লক্ষ্মণ রেখা টানেননি। অতএব তিনি ব্রাত্য বা তিনি ধার্মিক নন, কারণ তিনি আমিষাশী। এরকম ব্যাপারটাই, মুদ্রা ব্যাপারটা এরকমই ছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। আসুন একটু অতীতে চলে যাই, তারপর এক এক করে বিষয়টা আপনাদের সামনে রাখবো। আপনারা নিজেরাই ভাববেন, ভাবনার রসদ গ্রহণ করবেন এবং পরিশেষে আমি আমার মতামত রাখব। সেটাও শেষ কথা নয় অবশ্যই। আদিতে কি হতো? একদম আদিতে যখন মানুষের আগমন ঘটল, তখন তো মানুষ জঙ্গলবাসী, গুহাবাসী বা প্রান্তরবাসী বা প্রকৃতির কোলে প্রকৃতিবাসী, আক্ষরিক অর্থেই মানুষ। তখন মানুষ কি খেত? হ্যাঁ, এই ধরা যাক প্রাচীন প্রস্তর যুগে, যেটাকে প্যালিওলিথিক পিরিয়ড বলা হয়, প্রাচীন প্রস্তর যুগ আগে, হ্যাঁ, সেই সময় মানুষের খাদ্যাভ্যাসের ওপর কেন্দ্র করে বর্তমানে একটি ইউরোপ, আমেরিকায় তথা আমাদের দেশেও অনেকেই, অনেকে আমাদের মতো কেউ কেউ, হয়তো সংখ্যা তো খুব বেশি বাড়েনি, তো তাঁরা যারা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেন, তো তাঁরা প্যালিও ডায়েটের কথা বলছেন। প্যালিওলিথিক যুগে, প্রাচীন প্রস্তর যুগে যে মানুষ যে খাবার খেত সেটাই আদর্শ খাবার, এরকম একটা প্রচার করে তারা প্যালিও ডায়েটের কথা বলছেন। তো প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি খেত? অবশ্যই ফলমূল, ফ্রুটস, রুটস, নাটস, বাদাম জাতীয় খাবার, ভেজিটেবল, অবশ্যই যেটা প্রকৃতিতে পাওয়া যায়। চাষবাস, এগ্রিকালচার তখনও আসেনি যেহেতু, এবং অবশ্যই সে সময় মাংস, মিট। তাহলে কি এটাকে কেভম্যান ডায়েটও বলা হচ্ছে, সেই আদি গুহা যুগের মানুষ আর কি, গুহাতে বসবাসকারী কেভম্যান ছিল তখন মানুষ, তাই সেই গুহা যুগের নাম অনুসারে কেভম্যান ডায়েটও বলা হচ্ছে। তাহলে কি হলো? ফলমূল, শাকসবজি, মাংস, মিট। তারা এবং এই কফি থেকে শুরু করে, এই যে সল্ট থেকে শুরু করে, এই যে খাবার যেগুলো, এবং গ্রেন খাদ্যশস্য, হ্যাঁ, ডাল পর্যন্ত, চাল ডাল এসব পর্যন্ত, কার্বোহাইড্রেট, গম তো বটেই,
তো এগুলো সব কিছুকেই বর্জন করার কথা বলেন। অ্যালকোহল মানে যে সেই সময় যেগুলো ছিল না, এক কথায় খুব সহজ করে বললে প্রাচীন প্রস্তর যুগের মানুষ সেই সময়ে খাদ্য হিসেবে যেগুলোর অস্তিত্ব ছিল না, মানে প্রসেস ফুড থেকে শুরু করে বিভারেজ, এগুলো তো ছিল না। ছিল কি, সেগুলো কখনোই প্যালিও ডায়েটের মধ্যে বা প্যালিওলিথিক এজের যে ডায়েট তার মধ্যে পড়ে না, অর্থাৎ কার্বোহাইড্রেট বাদ তারা এরকমই প্রচার করে থাকেন। যদিও আমি যতটা স্টাডি করেছি যে প্যালিওলিথিক যুগে মানুষ কার্বোহাইড্রেট খেতই না এটা বলা ভুল। হ্যাঁ, চাষবাস তখনও শুরু হয়নি, এগ্রিকালচার, চাল ডাল গম এসব তখনও শুরু হয়নি। মানুষ তখন ফুড গ্যাদারার ছিল, বা হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার স্টেজ যেটাকে বলা হয়, শিকারী এবং সংগ্রহকারী, এই স্টেজে তারা তখন বিলং করছিল। তো সেই হিসেবে কেভম্যান ডায়েট বা প্যালিও ডায়েটে কার্বোহাইড্রেট থাকার কথা নয়, এরকমই তারা দাবি করেন যারা প্যালিও ডায়েটের প্রচার করেন। কিন্তু আমার যেটা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ, সেখানে আমার কিন্তু একটা সংযোজন আছে। কি, হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই সময় চাষবাস বা এগ্রিকালচারাল প্রোডাক্টসের মাধ্যমে, প্রসেসটা তো অনেক পরের গল্প, সেগুলো যে খাদ্য সেগুলো আসেনি। চাল এইসব কার্বোহাইড্রেট বা গম বলুন বা যাই হোক এইগুলো আর কি আসেনি। কিন্তু তাই বলে কি মানে প্যালিওলিথিক যুগের মানে প্রাচীন প্রস্তর যুগের মানুষ কার্বোহাইড্রেট খেতই না? একদমই খেত না, সেটা ভুল আমার মনে হয়। কারণ তারা মধু খেত, মধু, হানি। তারা কি মধু খেত না? ভালুক কবে থেকে মধু খায়, আর মানুষ মধু খেলে ছাড়বে না। তো চাষের মধু নয়, এখন যেমন এপিয়ারি তৈরি করে মধু তৈরি করা হচ্ছে সেটা নয়, প্রকৃতিতে মধু এখনও হয়। সুন্দরবনে যান, আশপাশে আপনার গ্রামে গঞ্জের বাড়ির পাশে মৌচাক দেখা যায় এখনও। তো সেই মধু তারা নিশ্চয়ই খেত। তো সেটা মধুর তো 80% বা তারও বেশি বা কাছাকাছি তো কার্বোহাইড্রেট। তবে একদম কার্বোহাইড্রেট শূন্য তারা ছিল এই বলাটা ভুল। তারা মধু খেত বলেই আমার বিশ্বাস এবং পর্যবেক্ষণ। তো যাই হোক, তো সেই সময় কিন্তু আমিষ নিরামিষের কোনো রকম ব্যাপার ছিল না। ছিল কি ছিল তাহলে? জলবায়ু, ক্লাইমেট, স্থান কাল পাত্র, এই বিভিন্ন বিষয়ের ওপরে ভিত্তি করে মানুষ তাদের খাদ্য নির্বাচন করত। সে সময় নিশ্চয়ই কোনো ব্যক্তি মানুষ তার শরীরের কোন খাবার কী প্রভাব ফেলছে সেভাবেও তারা নিশ্চয়ই ভাবতেন। কিন্তু আমি এটা বলতে চাইছি এইভাবে, যেমন ধরুন এস্কিমো, তাই তো, গ্রিনল্যান্ডের এস্কিমো, তো সেই সময় যদি তারা থেকে থাকেন বা এখনও এস্কিমো যারা আছেন, তো তারা সিলের মাংস খাবেন, সিন্ধু ঘটকের মাংস খাবেন, সিলের মাংস খাবেন, স্বাভাবিক। তারা গরু পাবেন কোথায়? শুয়োর পাবেন কোথায়? পাবেন না, তাই তো। একই রকমভাবে আরব বেদুইন বা আরব মরুভূমির অধিবাসী, তারা কিসের মাংস খাবেন? উটের মাংস খাবেন স্বাভাবিকভাবেই। তারা অন্যান্য জন্তু জানোয়ার সেখানে কোথায়? সহজলভ্য কোথায়? নেই। একই রকমভাবে আরব মরুভূমির অধিবাসী বা মরুদ্যানে যে সব যাযাবর মানুষ থাকতেন, তারা কি খেতেন? তারা আম পেতেন না, তাদের খেজুর খেতে হতো, তাই তো। তো অপশনগুলো তো এইভাবে জলবায়ুর উপর নির্ভর করেছে বিভিন্নভাবে। পোশাক আশাক জলবায়ুর উপর নির্ভর করেছে, খাদ্যাভ্যাস জলবায়ুর উপর নির্ভর করেছে, এবং অ্যাভেলেবিলিটির ওপরও নির্ভর করেছে। আর অ্যাভেলেবিলিটি না থাকার কারণে নোম্যাড সম্প্রদায় গড়ে উঠেছে অনেক ক্ষেত্রেই। তার পরে আমরা দেখেছি পশুপালন শুরু হওয়ার পরে বা খাদ্যের ঘাটতি ঘটলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় দলবল নিয়ে তারা চলে যেত, তাই তো। এটা আমরা জানি। তাহলে প্রথম দিকে খাদ্যাভ্যাসই বলুন বা পোশাক আশাক বলুন, জীবনযাপনে বলুন, পুরোটাই প্রকৃতিই মানুষকে নিয়ন্ত্রণ করেছে এবং মানুষ প্রকৃতির অনুসারী হয়ে চলেছে। যেখানে যেমন প্রকৃতি, যেখানে যেমন খাদ্য, যেখানে যেমন জলবায়ু, সেই অনুসারে খাদ্য পোশাক। কিন্তু মানুষ যত সভ্য হলো, তখন
এই খাদ্যাভ্যাসের মধ্যেও আমি এখানে খাদ্যাভ্যাসকে নিয়ে যত আলোচনা করছি সেটাকেই এখানে সীমিত রাখব। মধ্যেও বিভিন্ন রকম চিন্তা ভাবনা মতবাদের প্রবেশ ঘটল। মানুষ স্বাভাবিকভাবেই যেহেতু অমৃতের পুত্র, তার যেহেতু ভাবনার জন্য একটি অভূতপূর্ব মগজ আছে যা অন্য প্রাণীদের নেই, তো সে তো ভাববেই। আমরা দেখতে পেলাম যে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকেই ভেজিটেরিয়ানিজমের ব্যাপারটা এলো। তার আগে কিন্তু আপনি কেপম্যান ডায়েটে দেখুন, প্যালিওলিথিক ডায়েটে দেখুন, বা কোথাও দেখবেন সবাই মানুষ আমিষ নিরামিষ দুরকম খাবারই খেত। শাকসবজিও খেত, মাংসও খেত, মাছও খেত, নদীর মাছ, জঙ্গলের প্রাণী, তারা পশু শিকার করতো, আমরা সেটা জানি। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে চিন্তাভাবনার জগতে প্রবেশ করলো, সভ্যতার আলোর প্রবেশ ঘটল, পশুপালক দশা থেকে অতিক্রম করে আস্তে আস্তে ফিউডালিজম বা সামন্ততন্ত্রের দিকে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষের মধ্যে ভাবনা এলো, যে কি ভাবনা এলো, যে প্রাণী হত্যা ঠিক নয়, এটা পাপ, ঠিক নয়, খাদ্য হিসেবেও প্রাণীর মাংস মানুষের পক্ষে খাওয়া ঠিক নয়, এরকম একটা মতবাদ অর্থাৎ নিরামিষ বা ভেজিটেরিয়ানিজমের আবির্ভাব ঘটল। প্রথমেই যে মতবাদ হিসেবেই ঘটেছিল বা ধর্ম হিসেবেই ঘটেছিল এমন নয়, কিন্তু প্রথম থেকে এই ভাবনাগুলো বিচ্ছিন্নই ছিল। তো এইরকম ভাবনা আমরা পাচ্ছি খ্রিস্টপূর্ব সমগ্র বিশ্বে খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে আমরা পাচ্ছি, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে মহাবীর জৈন আমাদের দেশের, মানে ধর্মীয় মতবাদ হিসেবে আমরা দেখি যদি প্রথম, তাহলে মহাবীর জৈন একটা সুসংবদ্ধ ধর্মীয় মতবাদ। সেক্ষেত্রে মহাবীর জৈনই প্রথম কিন্তু নিরামিষের খাওয়ার কথা, প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বললেন, এবং ব্যাপারটা এতটাই কড়া, মানে এতটাই কঠোর বিধিনিষেধ, যেটা সেইভাবে দেখতে গেলে জৈন ধর্মই প্রথম আমরা এই প্রাণী হত্যার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট ডিকটাম মতবাদ বা ডিকটেট বলুন, সেটাকে চালু করলো তার অনুগামীদের মধ্যে, তার মানে যারা এটাকে পালন করবেন তাদের মধ্যে। তো কিন্তু বুদ্ধ, তার আগে বুদ্ধ এসেছিলেন আপনারা জানেন, কিছু আগে, মহাবীর জৈনের কিছু আগে। তিনি কিন্তু আবার আমিষ নিরামিষের ভেদ করেননি, এবং এখনও অনেক বৌদ্ধ তারা মাংস খান, মানে তারা নন ভেজ খাবার খান। বুদ্ধ স্বয়ং আপনারা জানেন যে কুশীনগরে 80 বছর বয়সে তার তিরোধান ঘটে। শুয়োরের মাংস, মানে দূষিত বা কোনোভাবে কন্টামিনেটেড হয়ে গিয়েছিল আর কি খাবারটা, তার এক অনুগামীর বাড়িতে এই খাবারটা খান তিনি, শুয়োরের মাংস, এবং সেটা খেয়ে তার ডিসেন্ট্রি বা আমাশা এবং পেটের গণ্ডগোল হয়, প্রবলেম হয়। তখন তার 80 বছর বয়স, সেটা তীব্র আকার ধারণ করে এবং তারপরে তার মৃত্যু হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধ নিজে নিরামিষাশী ছিলেন না, কিন্তু মহাবীর জৈন ছিলেন, তারপরে এসেছিলেন। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধিজম এবং জৈনিজমের মধ্যে অনেক মিল থাকলেও, সাদৃশ্য থাকলেও, এই খাদ্যের ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে বৈসাদৃশ্যগুলো আছে, তার অন্যতম একটা বড় বৈসাদৃশ্য হচ্ছে এই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে। বৌদ্ধ তার শিষ্যদের, আপনারা জানেন যে তারা ভিক্ষা গ্রহণ করতেন, তারা ভিক্ষু ছিলেন। তো তিনি বুদ্ধ মনে করেছিলেন যে কে কোন বাড়ি থেকে কোন খাবার দেবে সেটা তাদের চয়েস হওয়া উচিত, কারণ আমি তো ভিক্ষা করছি। তো আমি যদি আমিষ নিরামিষ বেঁধে দিই, তাহলে ওই সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের তো সমস্যা হবে। তাদের বাড়িতে যা আছে, সেদিন যা রান্না হয়েছে, যা খাবার আছে, সেটাই তো তারা দেবেন, এটাই তো কাম্য। এই দৃষ্টিভঙ্গিতে বুদ্ধ কিন্তু এইরকম কড়াকড়ি করেননি। বেশ, তাহলে আমরা আরও পরে দেখতে পাই আমাদের মনুসংহিতাতেও কিন্তু নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে, মানে জোর দেওয়া হয়েছে, এবং প্রাণী হত্যা মহাপাপ এ কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা যদি ইউরোপের দিকে তাকাই, দেখব গ্রিসে এই ধরুন খ্রিস্টপূর্ব 5ম এরকম সময়ে, ষষ্ঠের মাঝামাঝি, পিথাগোরাস, নাম শুনে থাকবেন, দার্শনিক পিথাগোরাস,
তো তিনি কিন্তু এথিক্যাল ভেজিটেরিয়ানিজমের প্রবক্তা বলা হয়, মানে নৈতিকভাবে যে ভেজিটেরিয়ানিজমকে নীতিগতভাবে আপনি যদি সমর্থন করেন, এই যে প্রাণী হত্যা করবেন না, করা পাপ, এই অ্যাঙ্গেলে আর কি নীতিগতভাবে যদি সমর্থন করেন, তাহলে তার পিতা হচ্ছে বলা হচ্ছে যে এই এথিক্যাল ভেজিটেরিয়ানের পিতা হচ্ছে পিথাগোরাস। তিনি বলেছিলেন যে সমস্ত প্রাণী, জন্তু জানোয়ার মানুষের সাথে রিলেটেড, তাই তাদেরকে হত্যা করা ঠিক নয়, এই রকম তিনি একটা মতবাদ দিয়েছিলেন। তো সেটা তিনি নিজে কতটা প্র্যাকটিস করেছেন আজীবন সেটা অবশ্য জানা যায় না, কিন্তু এরকম একটা মতবাদ তিনি দিয়েছেন। বেশ, এবারে আমরা আসি এই যে মতবাদগুলো রয়েছে। বুদ্ধকে পেলেন, আমিষ নিরামিষের বিষয় নেই। জৈন পেলেন, মহাবীরকে পেলেন, সেখানে শুধুই নিরামিষ। এবং সাম্প্রতিককালে দেখবেন মতবাদ হিসেবে আরও এরকম অনেক গুরু এসেছেন, বাবা এসেছেন, সংগঠন যেমন ইস্কন এসেছে প্রভুপাদের হাত ধরে। তো এরা নিরামিষের কথাই বলছেন, বারবার করে বলছেন। এবং অনেক ডায়েটিশিয়ান বলুন, যারা পুষ্টিবিদ চর্চা করেন, তাদেরও কেউ কেউ নিরামিষের কথাই বলছেন। তো এবারে আসি আমরা, যদি আমরা স্পিসিস হিসেবে দেখি, মানুষ হোমোস্যাপিয়েন্স হিসেবে দেখি, এবং আমরা যদি আমাদের দাঁতের গঠন অনুসারে খাদ্যাভ্যাসটা, মানে খাদ্যের বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে পৃথিবীতে মূলত আমরা স্তন্যপায়ীদের কথাই বলছি, 3 রকমের প্রাণী রয়েছে। মানুষ তো একটা ইউনিক স্পেসিস। আচ্ছা, একটা হলো যারা হার্বিভোরাস, যারা তৃণভোজী প্রাণী, গুল্মভোজী তৃণভোজী প্রাণী, তাদের দেখবেন মোলার টিথ, যেগুলো মানে এই গ্রাইন্ড করার জন্য চিবিয়ে খাওয়ার ব্যাপারটা যেটা জরুরি, সেটা খুব শক্তিশালী হয়, টাফ হয়। এবং কিন্তু তাদের ক্যানাইন টিথ, যেটা ছেঁড়ার কাজে লাগে, মাংস ইত্যাদি ছিঁড়ে খাওয়া যেটা লাগে, যেটা আমরা কুকুরের মধ্যে দেখব, বাঘের মধ্যে দেখব, সেই ক্যানাইন টিথ তাদের থাকে না বললেই চলে, প্রায় নন এক্সিস্টেন্স, মানে থাকলেও না থাকার মতোই। তাহলে তাদের মোলার টিথগুলোই বেশি প্রমিনেন্ট এবং শক্তিশালী। আবার আমরা দেখতে পাচ্ছি যে যারা কার্নিভোরাস প্রাণী, মানে মাংসাশী প্রাণী, যেমন বাঘ বলুন, কুকুর বলুন, নেকড়ে বলুন, এদের কিন্তু আবার উল্টোটা, এদের ক্যানাইন টিথগুলো অনেকটাই প্রমিনেন্ট এবং শার্প, ধারালো। মোলার আছে অবশ্যই, কিন্তু সেগুলো ততটা প্রমিনেন্ট নয়। আচ্ছা, উল্টো আর কি, হার্বিভোরাসের উল্টো কার্নিভোরাস। মানুষের কিন্তু খুব বিচিত্র, ইউনিক স্পেসিস। তার কিন্তু সামনের দাঁতগুলো ধারালো, তার ক্যানাইন টিথও আছে, যদিও কুকুরের মতো অতটা শার্প নয়, অতটা প্রমিনেন্ট নয়, কিন্তু আছে। এবং তার মোলার টিথও আছে। অর্থাৎ তাহলে কি মানুষ ওমনিভোরাস? যদি আমরা এই হিসেবে দেখি, মানুষ ওমনিভোরাস, অর্থাৎ সর্বভুক। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নেই। কারণ কি? আপনি দেখুন, পৃথিবীর সমস্ত গরুই হার্বিভোরাস। আপনি ব্যতিক্রমী গরু 2-1টা হয়তো ভাইরাল হয়, খবর টবর দেখে থাকবেন, সেটা আলাদা কথা, মানুষের কুসঙ্গে পড়ে আর কি। কিন্তু পৃথিবীর সব গরুই যে হার্বিভোরাস, এক কথায় বলা যায় তো। কুকুরের ক্ষেত্রেও, কুকুর ঘাস খেয়ে আছে বা বাঘ ঘাস খেয়ে বেঁচে আছে, এরম ঘটনা আমরা জানি না, তাই তো। তারা কার্নিভোরাস। বেশ। আর মানুষের ক্ষেত্রে দেখবেন আপনি, সমস্ত মানুষ নিরামিষাশী এভাবে বলা যাবে না, কিন্তু সমস্ত গরু নিরামিষাশী এটা বলা যাবে। কিন্তু মানুষের বেলায় আপনি খুব বিচিত্র সমস্যায় পড়বেন। অমৃতের পুত্র আমরা কত রকমভাবে ভাবি, তাই নয় কি? তাহলে মানুষকে এক কথায় তাহলে কি বলা যাবে? ওমনিভোরাস বলা যাবে। ভেজিটেরিয়ান বলা যাবে না, ভেগান বলা যাবে না, কার্নিভোর বলা যাবে না। এক কথায় বলতে গেলে আমাদের ওমনিভোরাসই বলতে হবে। বেশ, এবার আসুন, এই যে ভেজিটেরিয়ান, এটাও কি খুব মানে এক কথায় বলে দেওয়া যায়? না 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 না, এটারও আবার ভাগ আছে। কীরকম ভাগ? এই যেমন ধরুন, এমন নিরামিষাশী যারা দুধ খান কিন্তু মাছ মাংস খান না, দুধ খান, শাকসবজি খান, ফল খান, মাছ মাংস খান না, এরা কি ল্যাক্টো ভেজিটেরিয়ান? হ্যাঁ, ল্যাক্টো। আচ্ছা, দুধটাকে কিন্তু অনেকেই আবার যদি গভীরে যান তাহলে দেখবেন ওটা কিন্তু আমিষই, ওটা প্রাণীদেহ থেকেই আসে, তাই ওটাকে ল্যাক্টো বলে চালিয়ে দেওয়া হলো, ল্যাক্টো ভেজিটেরিয়ান। আবার এরকমও আছেন যারা ডিমও খান, দুধও খান, মাছ মাংস খান না, তাই তো। তারা কি? তারা ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান।
ওভো, ডিম। আচ্ছা, আরে বাকি থাকলো কে? পিওর ভেজিটেরিয়ান। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন এগুলোকে ধরছি না, ওগুলো অনেকে আবার ধরে আমিষ হিসেবে, আমি ধরছি না। পিওর ভেজিটেরিয়ান কারা? যারা মাছ মাংস ডিম দুধ কিছুই খায় না, শুধু শাকসবজি ভেজিটেবল নাটস ফ্রুটস এসব খান। সে অর্থে এইভাবে দেখতে গেলে পিওর ভেজিটেরিয়ান এর সংখ্যা পৃথিবীতে কম আছেন। ল্যাক্টো ওভো বা ল্যাক্টো এগুলোর সংখ্যাটাই বেশি। বেশ বেশ ভালো কথা। এবার দেখুন যে যদি প্রশ্ন করা হয় যে খাদ্য হিসেবে যদি নিরামিষই কেউ খায়, মানে ধরুন পিওর ভেজিটেরিয়ান যদি হয়, সেটা কি সমস্যা হবে? হতে পারে, হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ প্রাণী যে প্রোটিন, যেটা ভিটামিন B12, যেটা আপনারা দেখে নেবেন, যেটা যারা একদম নিরামিষাশী তাদের ক্ষেত্রে এই ডেফিসিয়েন্সিটা হয়। একদিনে হবে না, আপনি 10 দিন নিরামিষ খেলেন, 15 দিন নিরামিষ খেলেন, এরকম হয়েছে আমি 1 মাস পুরো নিরামিষ খেয়েছি, 1 মাস কেন 3 মাস 4 মাস পুরো নিরামিষ খেয়েছি, মাছ মাংস ডিম খাইনি, সমস্যা হয়নি। কিন্তু যারা বছরের পর বছর, ধরুন আজীবন, ধরুন ছোটোবেলা থেকে শুরু করেছেন, বা আপনি হয়তো 10 বছর থেকে শুরু করে একদম 80-90 বছর অবধি পিওর ভেজিটেরিয়ানই চালিয়ে গেলেন, মাছ মাংস একদমই খেলেন না, সেই ক্ষেত্রে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে, হতে পারে এবং হবে, যেটা প্রাণীর দেহ ছাড়া, মাংস ছাড়া এই প্রোটিনটা পাওয়া যায় না। তাতে করে কি হতে পারে? নার্ভাস প্রবলেম হতে পারে, আপনার নার্ভের প্রবলেম হতে পারে, রক্তের প্রবলেম হতে পারে, ইনক্রিজ হার্টবিট থেকে শুরু করে হাঁটতে চলতে সমস্যা, ডিমেনশিয়া স্মৃতিভ্রংশ থেকে শুরু করে, এছাড়া হজমের সমস্যা হতে পারে, বহুবিধ সমস্যা, স্কিনের সমস্যা হতে পারে। অর্থাৎ ভিটামিন B12 ক্ষেত্রে, এবং যারা প্রেগন্যান্ট ওমেন, মানে প্রেগন্যান্সি যদি দীর্ঘকাল, মানে আজীবন নিরামিষ খেয়ে যদি প্রথম থেকে তারা মা হন, তাদের সন্তানের ফর্মেশনের, ভ্রূণ ফর্মেশনের ক্ষেত্রে তাদের সন্তানের ব্রেন এবং স্পাইনাল কর্ড যে গঠন সেটা ঠিকঠাক তাদের ডিফেক্টিভ হতে পারে আর কি, সন্তানের ক্ষেত্রে এরকম স্টাডি বলছে। অর্থাৎ ভিটামিন 12 ডেফিসিয়েন্সি এটা অনিবার্য যারা আজীবন নিরামিষ খেয়ে, তবে সেটা সঙ্গে সঙ্গে হবে না আপনার। নিরামিষ খেয়ে অনেকেই সুস্থ আছেন, শেষ বয়সের দিকে এই নার্ভের প্রবলেমগুলো বা রক্তের যে প্রবলেম, হাঁটতে না পারা, অত্যধিক ওয়েট লস হয়ে যাওয়া, শরীরে এনার্জি ফিল না করা, শক্তিহীনতা, মাসেল ফর্মেশন না হওয়া, হাঁটতে চলতে পড়ে যাওয়া, ব্যালেন্সের প্রবলেম হওয়া, কনফিউশন হওয়া, সঠিক সিদ্ধান্ত না গ্রহণ না করতে সমস্যা হওয়া, এই বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হতে পারে ভিটামিন 12 ডেফিসিয়েন্সিতে। তো সেই ক্ষেত্রে এরকমও আমি দেখেছি বা খবরে পড়েছে যে ইসকনের অনেক মেম্বার, এটা তো অনেক, ইসকন তো এখন থেকে নয়, অনেক দিন হয়েই গেল, তাদের মেম্বাররা যারা অনুগামী, তাদের শেষ বয়সে যখন এইসব প্রবলেমে পড়েন যারা, তাদেরকে নাকি সংগঠন সেভাবে দেখে না, হেল্প করে না, ফেলে রাখা হয়, চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় না, বিভিন্ন রকমের ব্যাপার আর কি শোনা যায়, এবং এটা আমি লিঙ্কও দিয়ে দেবো, এরকম অভিযোগ এসেছে। তো সেই ক্ষেত্রে যখন শিষ্যরা প্রশ্ন করেছে ইসকনকে, কর্তৃপক্ষকে, তারা এই যে ভিটামিন B12 যে সমস্যা ডেফিসিয়েন্সিতে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে দেখা দেয়, সেক্ষেত্রে তারা কি করবেন, তখন তাদেরকে সাপ্লিমেন্ট খাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ভিটামিন 12 আপনি যখন পাচ্ছেন না, ভিটামিন ডিও পেতেও সমস্যা হয়, তবে সেগুলো খাবার দাবারে এখন অনেক রকম ডায়েটে সেগুলোকে দূর করা যাচ্ছে, কিন্তু ভিটামিন B12টাকে দূর করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সব ভিটামিনগুলো বা 12 বলুন, অন্যান্য যে সমস্যাগুলো প্রাণীজ প্রোটিন ক্ষেত্রে আপনারা পাচ্ছেন না, সেগুলো সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করুন। কিন্তু সেক্ষেত্রে তাহলে তো আপনারা সেই ফার্মালবির দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ প্রাকৃতিকভাবে ভিটামিনকে গ্রহণ না করে, খাদ্যের মাধ্যমে গ্রহণ না করে আপনি ফুড সাপ্লিমেন্টের দিকে যাচ্ছেন, সেটা কি গ্রহণযোগ্য? ভেবে দেখবেন। আমি এই প্রশ্নটা তুললাম আর কি। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের শরীর সবার একরকম নয়, সবারই যে একই রকম সমস্যা হবে
এমনটাও নয়। অর্থাৎ আজীবন ভিটামিন, আজীবন পিওর ভেজিটেরিয়ান হয়ে গেলেন আপনি, তারপরে যদিও সংখ্যা কম, আমি আগেই বলেছি, তো তারপরে আপনার প্রত্যেকেরই যে এই নার্ভাস প্রবলেম, রক্তের প্রবলেম, হার্টের প্রবলেম, হজমের প্রবলেম, সমস্যা, এগুলো হবেই সবারই একরকম, তাও জোর দিয়ে বলা যায় না, কারণ আমরা প্রত্যেকেই ইউনিক, ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের শরীর একরকম নয়। তবে আমার যেটা সাজেশন, যদি হয়ে যায়, আপনি তো এখন বুঝতে পারছেন না, কী করে বুঝবেন? এই বিষয়ে আমি পরে শেষের দিকে আমি আমার বক্তব্য রাখব কি করা উচিত। আচ্ছা, এবার দেখুন, এবার একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ রাখি। যদি ধর্ম হিসেবে দেখা যায়, দেখবেন পৃথিবীতে যেসব ধর্ম ছড়িয়ে পড়েছে, আধিপত্যটা পরে এলাম, ছড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু, সেই ধর্মগুলো কিন্তু সবই আমিষ নিরামিষের কোনো ভেদ করেনি। অর্থাৎ অনুগামীরা আমিষও খেতে পারে, নিরামিষও খেতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি। যেমন ধরুন বুদ্ধিজম, পৃথিবীতে সবচেয়ে যারা ছড়িয়েছে, আমি আদিকাল থেকে এলাম, রিলিজন হিসেবে যদি দেখা যায়, বুদ্ধ একজন প্রবক্তা, সেই হিসেবে অবশ্যই বুদ্ধিজম একটা রিলিজন। তো সেই ক্ষেত্রে বুদ্ধিজম যতটা ছড়িয়েছে গোটা বিশ্বে, জৈনিজম কিন্তু ততটা ছড়ায়নি। আমার মনে হয় এটা একটা অন্যতম কারণ। আমার কিন্তু মনে হয় যে মানুষকে যদি প্রথমে অনুগামীদের আপনি খাদ্য দিয়ে বেঁধে দেন, তাহলে কিন্তু ছড়াতে সমস্যা হয়। কারণ মানুষ তো প্রথমেই, স্বাস্থ্যের কথা নয় বাদ দিলাম, খাবার দাবারে তো মানুষের টেস্টের কারণেও মানুষ খান না, খায় তো না, একটু জীবনকে উপভোগ করা, সে কারণেও খায়। তো তারপরে দেখুন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়া ধর্মের মধ্যে, রিলিজনের মধ্যে রয়েছে খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু আমিষ নিরামিষের ভেদটা করেনি। আর কি, অবশ্য ইসলাম, তারাও কিন্তু আমিষ নিরামিষ উভয়ই খাওয়ার কথাই বলেছে, কোনো রকম ভেদ করেনি। বরং আব্রাহামিক ধর্মে অ্যানিমাল স্যাক্রিফাইসটা ছিল, যেমন আমাদের শৈব ধর্মে ছিল। যে শৈব তো একটা আলাদা ধর্ম নয়, রিলিজন নয়, হিন্দু ধর্মের একটা সেক্ট, তাই ওখানে আসছি না আমি, যে শৈবরাও বিলুপ্তির পথে। তো এই যে দেখুন, আব্রাহামিক ধর্মে যেটা প্র্যাকটিস করা হয়েছে, ইহুদিরাও প্র্যাকটিস করেছে অ্যানিমাল স্যাক্রিফাইস, যেটা সেকেন্ড টেম্পল পর্যন্ত ছিল। 70 খ্রিস্টাব্দে রোমান আক্রমণের পরে সেটা সেকেন্ড টেম্পল ধ্বংস হয়ে যায়, তারপরে তাদের অ্যানিমাল স্যাক্রিফাইস বন্ধ হয়। কিন্তু তারা আমিষাশী, কোনো সন্দেহ নেই। মুসলমানরাও আমিষাশী, কোনো সন্দেহ নেই। ব্যতিক্রম দু একজনের কথা বলছি না। এবং ইহুদিরা, তারাও আমিষাশী, খ্রিস্টানরাও তারা আমিষাশী। একমাত্র শুয়োর না ইত্যাদি নিয়ে মতভেদ থাকতে পারে, যেমন ইহুদিরা শুয়োর খায় না, কোষারের মধ্যে শুয়োর পড়ে না, মুসলমানরা শুয়োর বর্জন করে, হালালের মধ্যে শুয়োর পড়ে না, আবার খ্রিস্টানরা দুটোই খায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আমিষাশী। এবং এটা কিন্তু পৃথিবীতে আধিপত্য করেছে, তাই না? এখন তো ইহুদি আধিপত্য আপনারা দেখতেই পাচ্ছেন, ইহুদি মস্তিষ্কের খেলা, জায়নিস মস্তিষ্কের খেলা। তারা আদ্যপান্ত প্রথম থেকেই কিন্তু আমিষাশী, আমিষ নিরামিষের কোনো ভেদ নেই। তো সেইভাবে কিন্তু আমরা আর কোনো ধর্মকে, রিলিজনকে, নিরামিষের উপর ভিত্তি করা রিলিজনকে কিন্তু গোটা পৃথিবীতে আমরা বিস্তারের ক্ষেত্রে দেখিনি। আধিপত্য তো দূরের কথা, কেন? প্রশ্ন রাখলাম। প্রাণী জগতের দিকে তাকান, আমি কিন্তু প্রশ্ন রাখছি, কোনো কিছু বলছি না। শেষ কথা বলার অধিকার আমার নেই, ভাবতে পারেন আপনারা। প্রাণী জগতে দেখুন, যে জন্তু জানোয়ারের মাংসগুলো আমরা খাই, যেমন মাংস খাই, যেমন গরু, আমরা কেউ গরু খাই, কেউ শুয়োর খাই, কেউ ছাগল খাই। এখন অনেকে প্রশ্ন করছেন, তারাও তো গাছপালায় খায়, তারা কোথা থেকে প্রোটিন পায়, তারা কি করে বেঁচে আছে, তাহলে আমাদের কি সমস্যা? কিন্তু গভীরে যান। গরু, শুয়োর, তারা একটা আলাদা স্পিসিস। শুয়োরের কথা বাদ দিলাম, গরু, ছাগল এগুলো আলাদা স্পিসিস। মানুষ একটা আলাদা স্পিসিস। তো গরুর শরীরে যা যা লাগে, যেসব খাদ্য লাগে, দরকার আছে, মানুষের একই লাগবে, তার কোনো মানে নেই। আরেকটা বিষয় দেখুন এখানে ইন্টারেস্টিং, যে পৃথিবীতে প্রাণী জগতে কোন প্রাণী জঙ্গল শাসন করে? হাতি এত বড় প্রাণী হয়েও কিন্তু জঙ্গলের রাজা নয়। জঙ্গলের রাজাকে সিংহ, পশুরাজ, কোথাও বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সেখানেও নিরামিষাশী প্রাণীর কোনো জায়গা। কত নম্বরে আসবে সেটা আপনারাই ঠিক করুন। কেন?
এখান থেকে কি আমরা কোনো বার্তা পাচ্ছি কি কোনো বার্তা? আমি প্রশ্ন ছুড়ে দিলাম, উত্তর আপনাদের। আচ্ছা, এবারে দেখুন যে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, যে খাদ্যের মধ্যে যে মতবাদ যখন আপনি ঢোকাবেন সেখানেই সমস্যা বলে আমার মনে হয়। আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি কি খাবেন, আমিষ না নিরামিষ, আমি প্রথমে যে উত্তরটা দিয়েছিলাম সেটাই করবেন। মতবাদ পালন করছেন বলে এই খাদ্যটা আপনাকে খেতেই হবে, আপনার স্বাস্থ্য খারাপ হোক, অসুস্থ হন বা দুর্বল হয়ে যান বা টিকতে না পারেন বা সমস্যা হয়, আর্থিক সমস্যায় ভোগেন বা যে কোনো ক্ষেত্রে, এটা আমিষই হোক বা নিরামিষই হোক, এটা আপনি ওই যে, যদিও এটা এখন আর চলে না, আপরুচি খানা পার রুচি পেহেননা, এটা কিন্তু বহু পুরনো প্রবাদ, আপনি সেটাই করুন না। আপনি দেখুন কোন খাবারটা খেয়ে আপনার কি সমস্যা হচ্ছে। কিন্তু ওই যে কে কোন মহাপুরুষ বলেছেন যে এটাই করতে হবে, প্রাণী হত্যা মহাপাপ, তাদের যেমন যুক্তি আছে, যুক্তি কিন্তু সবারই আছে, তেমনই ইকোসিস্টেমের দিকে তাকান। আপনি নিরামিষ খেতে পারেন মহত্বের কারণে, কিন্তু বাঘ সিংহকে আপনি নিরামিষাশী বানাতে পারেন না। প্রকৃতি তো বাঘ সিংহও তৈরি করেছে তো। প্রকৃতি আপনাকে অপশন দিয়েছে মানুষ হিসেবে, আপনি যেহেতু মস্তিষ্ক আছে, আপনি চিন্তা করতে পারেন, ইউ আর এ থিঙ্কিং অ্যানিমাল। আর তাই চিন্তা যেহেতু করতে পারেন, তাই চিন্তা দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। প্রকৃতি কি বার্তা দিচ্ছে আপনাকে? আমার মনে হয় প্রকৃতির বার্তা এটাই, আপনি আপনার সাধ্য, শরীর, স্বাস্থ্য, রুচি অনুসারে খাদ্য নির্বাচন করুন। কোনো মতবাদকে অন্ধের মতো করে ফলো করতেই হবে এই কারণে নয়, কারণ শরীরটা আপনার, সুস্থতা আপনার দায়িত্ব, শুধু আপনার নয়, আপনার প্রজন্ম, আপনি যদি নারী হন, আপনি যখন সন্তান জন্ম দিচ্ছেন, এই সমস্ত কিছু মিলিয়ে সুস্থ থাকা, পারিবারিক সুস্থ থাকা, সুস্থতা এবং সামর্থ্য, এই সমস্ত কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই বেশি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। কারণ সোললি যদি আপনি আমিষ এবং নিরামিষ দুটোকেই পোলারাইজ করে বিজ্ঞান খোঁজেন, যে না এটাই ভালো বিজ্ঞান খুঁজি, ওটাই ভালো তার পক্ষে বিজ্ঞান খুঁজি, তাহলে আপনি কোনো বিজ্ঞানই পাবেন না। তাহলে আপনাকে বানাতে হবে। যেমন করে জায়নিস শক্তি তাদের ভৌ গোঁজার জন্য বিজ্ঞানকে বানিয়েছে এবং ল্যাবমিট বানাচ্ছে, হ্যাঁ, বিজ্ঞানসম্মত করবার জন্য কৃত্রিম এক বিজ্ঞানের জন্ম দিয়েছে, তেমন করে আপনাকে আপনার ভেজিটেরিয়ানিজম বা ভেগানিজমকে এস্টাবলিশ করার জন্য, বা আপনি যদি আমিষাশী হন, আপনি আমিষই পৃথিবীর সেরা খাবার, হ্যাঁ, মাছ মাংস খেতেই হবে, এই রকম তত্ত্ব যদি এস্টাবলিশ করেন, তাহলে সেটাও কৃত্রিমতা হবে, সেটাও বিজ্ঞান, সায়েন্স হবে না, সেটাও সায়েন্টিজম হবে। তাই এই ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে অন্তত মতবাদ ঢুকিয়ে দিলে আপনি অসুস্থ হতে বাধ্য এক সময়, সেটা করবেন না। আপনি দেখুন কোন খাবার হজম করতে পারছেন, কোন খাবার অ্যাভেলেবল আপনার সাধ্যমতো, সেটা দেখুন, সেটা গ্রহণ করুন এবং সেইভাবে আপনি আপনার জীবন যাপন করুন। তবে হ্যাঁ, তাহলে কি শেষে ব্যালেন্স, ভারসাম্য, প্রকৃতির এটাই শিক্ষা। সিংহও দেখবেন পেট ভরে গেলে আর খায় না, রেখে দেয়, পড়ে থাকে। প্রতিদিন যে খাবে তাও নয়, প্রতিদিন আপনি আমিষাশী বলে মাছ মাংস দেদার খাচ্ছেন, সেটাও ঠিক নয়। আবার শুধু আপনি সারা জীবন মাসের পর মাস ভেজিটেবলই খেয়ে যাচ্ছেন, একটুও মাছ খাচ্ছেন না, একটুও ডিম খাচ্ছেন না, একটুও প্রোটিন খাচ্ছেন না, সেটাও ঠিক নয় বলে আমার মনে হয়। একটা ব্যালেন্স রাখুন, দুটোই খান, একটা মাত্রা দিয়ে খান, পরিমাণে অল্প করে খান, সুস্থ থাকবেন। প্রকৃতির এটাই শিক্ষা বলে আমার মনে হয়। আর যদি আপনি মনে করেন যে নিরামিষ খেয়েই আপনি সুস্থ থাকবেন, আছেন, মতবাদ হিসেবে নয়, কিন্তু আমি বারবার বলছি,
পৃথিবীতে যত গণ্ডগোল, লড়াই, সংঘাত মতবাদ থেকে হয়েছে। ধর্মও বলবো না, ধর্ম যখন মতবাদের আকার নেয়, ধর্ম ব্যবসায়ীদের হাতে পড়ে, তখন সেটা রিলিজন থাকে না, সেটা ইজম হয়ে যায় এবং সেটা রক্তক্ষয়ী হয়ে যায়, বিদ্বেষ উৎপন্ন করে, ঘৃণা উৎপন্ন করে। আর যখন আপনি মতবাদ হিসেবে খাদ্যকে গ্রহণ করবেন, তখন আপনি নিরামিষাশী মতবাদে বিশ্বাস করলে আপনি বিবেকানন্দকে ঘৃণা করবেন। আর আপনি যদি আমিষাশী মতবাদে বিশ্বাস করেন যে না আমিষ খেতেই হবে, শুধুই আমিষ, তাহলে আপনি মহাবীরকে ঘৃণা করবেন। এটা কি ঠিক? ঠিক নয়। খাদ্যাভ্যাসের উপরে মানুষের চিন্তনকে, মানুষের ভাবনাকে, মানুষের তিতিক্ষাকে, ত্যাগকে, অবদানকে বিচার করা যায় না। তাই সাবধান, সাধু সাবধান, খাদ্যকে মতবাদের মধ্যে ঢোকাবেন না, স্বাস্থ্যের মধ্যে ঢোকান, সুস্থতার মধ্যে ঢোকান। ভালো থাকুন, সঙ্গে থাকুন।